আজকে ডে 6 6 নম্বর পর্ব। আমরা আগের দিন যেটা করছিলাম পাইথনের আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, যেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তথ্যগুলো কিভাবে সাজানো থাকে সেই কাঠামো, ইংরেজিতে যাকে বলে ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচারের মধ্যে কতগুলো নাম আমরা দেখলাম। তার মধ্যে একটা নাম নিয়ে আমরা আগের দিন বেশ আলোচনা করেছি এবং তার উদাহরণ হিসেবে তার কিছু প্রোগ্রাম আমরা করে দেখেছি ছোট ছোট প্রোগ্রাম। যেমন আমরা আগের দিন লিস্ট নিয়ে কথা বলেছি, তারপরে আছে টিউপল, মানে যে কোনোটাই করা যেতে পারে। অফকোর্স স্ট্রিংটাকেও আমরা ডেটা স্ট্রাকচারের মধ্যেই ফেলবো, কোথাও কোথাও ফেলে কোথাও কোথাও ফেলে না। স্ট্রিংটাকে সত্যিকারের একটা গোটা ডেটা হিসেবে ধরে, কিন্তু আমি যেভাবে বলবো সেটা স্ট্রিংটাও একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়বে। তারপরে ডিকশনারি অ্যান্ড সেট, এগুলোর প্রত্যেকটার জন্য বিল্ট ইন যে মডিউল আছে সেগুলোর করেসপন্ডিং ফাংশনও আছে। লিস্টের জন্য লিস্ট, LIST, লিস্ট ফাংশন। টিউপলের জন্য TUPLE, এগুলোকে আমরা যখন খুশি হেল্প লিখে দেখতে পারি। স্ট্রিং এর জন্য শর্টকাট সব ছোট হাতে কিন্তু STR, ডিকশনারির জন্য DICT, and সেটের জন্য SET। এই কটার উপরে যদি আমাদের কন্ট্রোল থাকে, অর্থাৎ এগুলো কি করে কি হয় সেগুলো যদি আমরা ভালো করে জানতে বুঝতে শিখি এবং প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে শিখি, তাহলে আমাদের প্রোগ্রাম লেখাটা অত্যন্ত যাকে বলা হয় কমফোর্টেবল হয়, অনেক আরামদায়ক হয়, খুব ভালো প্রোগ্রাম লেখা যায় এবং এফিশিয়েন্ট প্রোগ্রাম লেখা যায়। আমরা আগের দিন লিস্ট নিয়ে কথা বলেছি। লিস্টের ভেতরে আবার অনেকগুলো জিনিস নিয়ে কি কি করলাম আমি একটু রিক্যাপ করে দিই। লিস্টের ভেতরে আমরা যেটা প্রথমে আমরা বললাম, একটা লিস্টকে কি করে ইন্ডেক্সিং করে, অর্থাৎ লিস্টের ভেতরে যে এলিমেন্ট গুলো আছে বা যে মেম্বার গুলো আছে সেই মেম্বার গুলোকে 0 1 2 3 0 1 2 3 4 এইভাবে আমরা সাজাবো, পরপর পরপর ইন্ডেক্সিং করে করে যাবো বাদিক থেকে ডান দিকে। আর যদি ডান দিক থেকে বাদিকে আসতে হয় তাহলে লাস্টটা হচ্ছে -1 -2 -3 -4 এইভাবে ঘুরে ঘুরে আসি, যেন মনে হয় যেন এই 0-র বাদিকে হচ্ছে -1, যেন এই দিকটা ঘুরিয়ে এইখানে লাগালে, মানে একটা রিং হিসেবে ভাবলে, অ্যাজ ইফ একটা স্ট্রিং এর লাস্ট পয়েন্টটাকে, অর্থাৎ লাস্ট মেম্বারটাকে, শেষ মেম্বারটাকে আমি -1 দিয়ে বলতে পারি। তারপর ডান দিক থেকে বাদিকে সেরকমভাবে আসতে পারি, ইন্ডেক্সিং। আর স্লাইসিং কিভাবে করব না, স্লাইসিং একটা লিস্ট যদি মনে করা যাক লিস্টটার নাম হলো L, তাহলে L আর তার ভিতরে আমরা লিখবো, আচ্ছা ইন্ডেক্সিংটাও তাই, ইন্ডেক্সিংটা যদি L হয়, L এর ভেতরে আমরা 0 বললে 0তম, L এর ভেতরে 1 বললে 1তম মেম্বার বেরিয়ে আসবে। আর যদি এটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিংটা কি করে করব? স্লাইসিং হচ্ছে আমরা একটা খণ্ড কেটে নিলাম, কি করে বলতে পারি না, সামথিং টু স্টার্ট উইথ, একটা কিছু থেকে স্টার্ট করব কোনো একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে, তারপরে স্টপ একটা নাম্বার, ইন্ডেক্সিং নাম্বার থাকবে যার আগে গিয়ে স্টপ হয়ে যাবে, সেটাকে টাচ করবে না বা সেটা ক্রস করবে না, আর স্টেপ সাইজ বলে। এইভাবেই আমি একটা লিস্টকে আমরা আগের দিন স্লাইসিং করতে শিখিয়েছি। এখন এরপরে আমরা যেটা করেছি লিস্টের ওপরে আবার বিভিন্ন বিল্ট ইন ফাংশন সেগুলোকে অ্যাপ্লাই করেছি। যেমন এরপরে আমরা কি করেছি, এরপরে আমরা বিল্ট ইন ফাংশন অন লিস্ট অ্যাপ্লাই করেছি। এরকম কয়েকটা উদাহরণ দিয়েছি। যেমন আমরা যদি একটা নাম্বারের লিস্ট থাকে তাহলে সামের মধ্যে সেটা ঢুকিয়ে দিলে নাম্বারগুলো সাম হয়ে যায়। আমরা যদি লেন অফ L বলি তাহলে টোটাল লেন্থ বেরিয়ে যায়। এগুলো সব বিল্ট ইন ফাংশন, অর্থাৎ আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইনস আন্ডারস্কোর আন্ডারস্কোর, তার ভিতরে এগুলো সব থাকে। এরপরে আছে যেগুলোকে বলে মেথড। মেথড কাকে বলে না, মেথড অন লিস্ট। তার মানে এমন কিছু ফাংশন তৈরি করা হয়েছে যেটা লিস্টের ডাইরেক্টরিতে দেখলে দেখা যাবে লিস্টের মধ্যেই রয়েছে, এবং সেগুলো লিস্টের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে। অবশ্য তাদের মধ্যে কিছু কিছু শুধুমাত্র লিস্ট নয়, টিউপল বা হয়তো স্ট্রিং এই জাতীয় জিনিসের উপরে কাজ করতে পারে, সেগুলো আমরা দেখে নেব। আর যেটা কমন সেটা হলো এই যে
ইন্ডেক্সিং, স্লাইসিং, এই দুটো জিনিস আমরা পাইথনের যে অন্যান্য স্ট্রাকচার গুলো অর্থাৎ টিউপল, স্ট্রিং, সেট এটসেট্রা এগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ইন্ডেক্সিং আমরা যেভাবে করেছি, স্লাইসিং যেভাবে আমরা একটা লিস্টের ক্ষেত্রে করেছি, একই জিনিস আমি এক্ষুনি এক্সাম্পল হিসেবে দেখাবো, উদাহরণ দিয়ে দেখাবো, সেটা টিউপলের ক্ষেত্রে। আজকে আমরা টিউপলটা নিয়ে কাজ করবো এক্ষুনি, তাহলে আমরা টিউপলের ক্ষেত্রে দেখাবো। তাহলে মনে রাখতে হবে আমরা কিভাবে ইন্ডেক্সিং করেছি, কিভাবে স্লাইসিং করেছি একটা লিস্টকে। আমি টিউপলের ক্ষেত্রে ডিটেলে আর দেখাবো না আমি, কেননা একই জিনিস বারবার দেখিয়ে লাভ নেই, সময় চলে যাবে। সুতরাং আমরা শুধু একটুখানি দেখিয়ে বলবো যে একই জিনিস টিউপলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। আমি ইন্টারপ্রেটারে খুলে নিই, ইন্টারপ্রেটার উইন্ডো। ইয়েস, এই হলো আমার ইন্টারপ্রেটার উইন্ডো। আমি একটা যখন লিস্ট আগের দিন করেছিলাম, আচ্ছা শুধু একটা বলে দিই, লিস্টের যে মেথড গুলো সেটা যদি আমি ডিআইআর এর মধ্যে লিস্ট দিই, তাহলে ও আমাকে এই মেথড গুলো দেখিয়ে দেবে। কেমন? এই মেথড গুলো আমাকে দেখিয়ে দেবে। এখানে এই যে অনেক রকমের মেথড আছে, ইন্ডেক্স বলে একটা, ইন্ডেক্স বলেই একটা আছে, স্লাইস বলেও একটা বোধহয় আছে, না এখানে নেই। কাউন্ট আছে, কপি আছে, এগুলোর ব্যবহার আমরা করেছিলাম। পপ আছে, রিমুভ আছে, অ্যাপেন্ড আমরা ব্যবহার করেছিলাম আগের দিন, একটা লিস্টের ভিতরে কি করে এলিমেন্ট অ্যাপেন্ড করা যায় ইত্যাদি ইত্যাদি। তাহলে এইগুলো হলো লিস্টের মেথড, এগুলো ফাংশন, এগুলো কিন্তু বিল্ট ইনের মধ্যে নেই, এগুলো চাইলেই পাওয়া যাবে না, এগুলো লিস্টকে রেফার করে রাখতে হবে এবং এগুলো লিস্টের মধ্যে আছে, লিস্টের ওপরে প্রযোজ্য। তবে এগুলোর কিছু কিছু আবার অন্য যে ডেটা স্ট্রাকচার আছে তার উপরও প্রযোজ্য। আচ্ছা, আমরা এবার দেখে নিই টিউপলের ক্ষেত্রে। আমি এবার একটা টিউপল লিখলাম। টিউপল কিভাবে লিখবো? ঠিক যেমন আগের দিন লিখলাম এল ইকুয়াল টু সে 2, 4, 5, 6, 10 কিছু একটা লিখলাম, এটা হলো লিস্ট। তো টাইপ করলেই আমাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে যেটা লিস্ট। এবং আমি লিস্ট চিনবো কি করে? সহজ উপায় হচ্ছে আমরা যদি ডেটাগুলোকে এমন ভাবে লিখি যেন কমা দিয়ে দিয়ে লিখবো এবং দুটো এই যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি বা স্কোয়ার ব্র্যাকেট বলি, অ্যাকচুয়ালি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি লিখি তাহলে সেটা লিস্ট হয়ে গেল। এবং আমরা এই লিস্টের এই যে এই জিনিসগুলো আমরা অ্যাপেন্ড করলাম, আমরা যে আগের দিন করলাম, একটু রিক্যাপ করিয়ে দিই। এল ডট দেখা যাক অ্যাপেন্ড যদি বলি, অর্থাৎ এল এর মধ্যে এই যেটা কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে লিখলাম, অ্যাপেন্ড একটা ফাংশন, কিন্তু আমি লিস্ট ডট অ্যাপেন্ড লেখা উচিত ছিল, আমার লেখা উচিত ছিল লিস্ট ডট অ্যাপেন্ড। কেন? অ্যাপেন্ড ফাংশনটা আমি লিস্ট থেকে নিচ্ছি, হ্যাঁ, তার ডাইরেক্টরির মধ্যে রয়েছে, তার ভিতরে করা উচিত ছিল, কিন্তু আমি তা না বলে শর্টকাটে আমরা করি কি, এল এখন নিজেই একটা লিস্ট, তাহলে আমি এল ডট অ্যাপেন্ড এইভাবেই আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি। তার মধ্যে ধরা যাক আমি 100 দিলাম, তাহলে আমার নতুন লিস্টটা হয়ে গেল, তার মধ্যে 100 ডান দিক থেকে জুড়ে গেল, হ্যাঁ, তাহলে এটা অ্যাপেন্ড হলো। তাহলে এই অ্যাপেন্ডটা কি হলো? অ্যাপেন্ড হলো একটা মেথড, এটা লিস্টের জন্য, লিস্টের মধ্যে আছে, লিস্টের উপরে আমি প্রয়োগ করলাম। এরকম টিউপল দেখবো, ধরা যাক আমি একটা বললাম, ধরা যাক আমি বললাম 2, 4, 5, 6, ওই একই সংখ্যাগুলোই লিখলাম, ধরা যাক 10, তাহলে এটা হয়ে গেল টিউপল। এখন কথাটা হচ্ছে লিস্টের সঙ্গে টিউপলের তফাৎ কি? আমরা টেকনিক্যালি বলি লিস্ট হচ্ছে মানে মিউটেবল, অর্থাৎ লিস্টকে আমি দেখতেই পাচ্ছি যে অ্যাপেন্ড করে একটা সংখ্যা যোগ করতে পারছি, কিন্তু টিউপলকে কোনো চেঞ্জ করা যায় না, টিউপল হচ্ছে ফিক্সড প্রথম থেকে। তাহলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে টিউপলকে বলা হয়, আমরা যদি বলি লিখি একটা লিস্ট, সেটা হচ্ছে মিউটেবল। এই কথাটা বায়োলজিক্যাল ওয়ার্ড, মিউটেট করা থেকে এসেছে, মিউটেবল অর্থাৎ এটাকে মানে পরিবর্তন করা যায় এক কথায়। আর টিউপল হলো ইমিউটেবল। এইটা কিন্তু তফাৎ, এই দুটো ব্র্যাকেটের তফাতের জন্য এর ভিতরের যে কারুকার্য যা কিছু আছে আমাদের বোঝার এখন দরকার নেই, কিন্তু পাইথন সেটাকে বুঝে নিয়ে সেই মতো করবে। তার মানে কি, আমরা যদি একটা টিউপল বলি, টিউপলটাকে চেঞ্জ করা যায় না। তার একটা সুবিধা আছে, অসুবিধাও আছে। আমার কাছে যদি একটা টিউপল আসে, সেটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে অবভিয়াসলি সেটাকে আমি লিস্টে কনভার্ট করব, তারপরে আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু টিউপল দেওয়া মানে সেটা একটা ফিক্সড সেট অফ, আমার কাছে কিছু এলিমেন্টস দিয়ে দেওয়া হলো, তাকে আর চেঞ্জ করা যাবে না। সেখান থেকে আমি স্লাইস করে বার করতে পারবো, কিন্তু
সেটাকে পরিবর্তন করতে পারবো না, সেজন্য টিউপল হচ্ছে ইমিউটেবল। আচ্ছা দেখা যাক, আমি আমি যদি ডিরেক্টরির মধ্যে টিউপল দিই, আচ্ছা এটাকে আমি যদি আমি টাইপের মধ্যে টি দিই, অবভিয়াসলি এটা আমাকে দেখালো যে এটা একটা টিউপল। আমি যদি ডিআইআর এর মধ্যে ঠিক আগের মতো টিউপল বলে কথাটা লিখি, তাহলে আমাকে অনেক কিছু দেখালো, এইগুলো আমার কাছে আপাতত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে দুটো নাম দেখালো উইদাউট আন্ডারস্কোর, একটা হচ্ছে কাউন্ট আর একটা হচ্ছে ইন্ডেক্স। তার মানে টিউপলের জন্য নির্দিষ্ট এই দুটো মেথড আছে, এই দুটো মেথড হচ্ছে টিউপলের উপরে খাটবে। এই আবার একটা জিনিস খেয়াল করে দেখা যাক, এই ইন্ডেক্স কথাটা লিস্টের ভেতরেও ছিল, ইন্ডেক্স কথাটা মনে হয় এই লিস্টের ভেতরেও ছিল। তার মানে ওই একই মেথড লিস্টের ক্ষেত্রেও খাটে, টিউপলের ক্ষেত্রেই খাটে। কিন্তু আমরা এখানে সমস্ত কিছু বলার আমাদের সময় নেই, কাজেই যারা প্র্যাকটিস করবেন বা করবে তারা এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভাবে দেখলেই বেরিয়ে যাবে। আমি শুধু একটা জিনিস বলি যে টিউপলের ক্ষেত্রেও আমি যদি বলি টিউপল টি, টি ফর টিউপল, এই জিনিসটা আমি যা কিছু নাম দিতে পারি। আমরা যেরকম ভাবে লিস্টের আমরা ইন্ডেক্স দেখছিলাম, টিউপলের আমি যদি বলি টি জিরো কত, একই রকম ভাবে আমি দেখতে পারি। আমি যদি বলি টি, হ্যাঁ আমি যদি বলি টি ওয়ান কত, তাহলে টি ওয়ান হলো 4। আমি যদি বলি টি মাইনাস ওয়ান কত, অবভিয়াসলি এটা লাস্ট ভ্যালু। আমি যদি বলি টি মাইনাস টু কত, ঠিক তাই। আমি যদি বলি টি সে কোলন কোলন 2, তাহলে কি হবে, স্লাইসিং হলো, অর্থাৎ শুরু থেকে শুরু হবে, শেষ অবধি যাবে, কিন্তু 2 2 করে তফাৎ হবে, অর্থাৎ জাম্প করবে। তাহলে প্রথমে 2 নেবে, তারপরে জাম্প করে 5-এ যাবে, তারপরে কি হবে দেখা যাক, অর্থাৎ 2 5, আর যেহেতু আমি শেষটা কোনো কিছু বলিনি, ও শেষ পর্যন্ত চলে যাবে। কিন্তু আমি যদি বলতাম আচ্ছা ঠিক আছে এটা -1 করো, অর্থাৎ আমি শেষটা পর্যন্ত যাও, তাহলে কিন্তু শেষটাকে টাচ করবে না, তখন কিন্তু হবে 2 আর 5, কারণ আমি বলেছি শেষ অবধি এটা আমার স্টপ। ওই স্টপটাকে খেয়াল রাখো, ও তখন কি করবে, স্টপের আগে এসে থেমে যাবে, মানে 5-এর পরে 10 যায়, কিন্তু 10টাকেও লিখবে না, কারণ আমার এখানে আইন আছে যে আমি স্টপকে টাচ করতে পারি না, তাহলে ফাইন। হ্যাঁ, কিন্তু আমি যদি কিছু না বলি, এইখানে শুধুমাত্র ফাঁকা রেখে দিই, অর্থাৎ আমি কিছু বলিনি, তোমার যেখানে খুশি যাও, মানে শেষ অবধি চলে যাও, তাহলে কিন্তু শেষ অবধি চলে গেছে। এই জিনিসটা লিস্টের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এক্সপ্লিসিটলি সব সময় দেখাতে পারছি না এত কম সময়ে, কিন্তু এটা আমরা নিজেরা এই স্লাইসিং অ্যান্ড ইন্ডেক্সিং এটা করে করে আমরা দেখব, তবে আমরা বুঝতে পারবো কেমন। তাহলে আর কিছু বলা, আমি টিউপল নিয়ে আর কিছু বলবো না এখানে, শুধু বোঝাই যাচ্ছে টিউপলের ক্ষেত্রে কোনো অ্যাপেন্ড বা এই সমস্ত বলে ইনসার্ট বলে কোনো মেথড নেই, কাজে টিউপলের মধ্যে আমি স্লাইস করে একটা নতুন টিউপল তৈরি করতে পারি, কিন্তু এই টিউপলটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। That is why it is immutable. Okay, টিউপল হলো। এবার আরেকটা জিনিস আমি একটুখানি বলে দিই, আগের দিন মিস করে গেছি। একটা লিস্ট যেমন আমি লিখলাম 2 4 5 6 করে একটা সাধারণ এলিমেন্ট দিয়ে লিখলাম, কিন্তু লিস্টের ভেতরে আমি আবার একটা লিস্ট করতে পারি। যেমন ধরা যাক 1 2 3, ওকে, 4 5 6 7 8 9। এটা কি হলো, এটা কিন্তু একটা লিস্টই হলো, এটা কিন্তু লিস্ট হলো, কিন্তু লিস্টের ভেতরে এই একটা এলিমেন্ট আমি কি করে বুঝবো, এটা একটা এলিমেন্ট, তারপরে কমা, আবার একটা এলিমেন্ট, তারপরে কমা, তারপরে আবার একটা এলিমেন্ট। হ্যাঁ, আমি কি করে বুঝবো, আমি যদি L0 দিই, ও কিন্তু প্রথম এলিমেন্টটা 1 2 3 বের করে দিল, ও নিজে একটা লিস্ট। আমি যদি L1 দিই, তাহলে পরের এলিমেন্টটা দিল, অর্থাৎ 4 5 6, এন্ড অবভিয়াসলি L2 দিলে ও আমাকে এইটা দিল। এবার এটা যদি একটু আমি কায়দা করে লিখি, অর্থাৎ প্রথমে এই এলিমেন্টটা লিখলাম, তার তলায় এই এলিমেন্টটা লিখলাম, তার তলায় এই এলিমেন্টটা লিখলাম, তাহলে এটা যারা অঙ্কেতে ম্যাট্রিক্স করেছেন, মানে 2 ডাইমেনশনাল লিস্ট হয়ে গেল, এটা একটা 2 ডাইমেনশনাল লিস্ট হয়ে গেল। অর্থাৎ আমি এতকাল যে লিস্টটা করেছি, যেমন এটা একটা ভেক্টর, আমাদের অঙ্কের ভাষা এটা ভেক্টর, এটাও ভেক্টর, আমি যেভাবেই লিখি,
মানে ওয়ান ডাইমেনশনাল, একটা ডাইমেনশন। আর এখানে লিস্টের ভেতরে লিস্ট, অর্থাৎ এটা হয়ে গেল টু ডাইমেনশনাল, তাহলে এটা হয়ে গেল মানে ম্যাট্রিক্স। আমি যদি এইভাবে লিখি ফর আই ইন, এখন আমার এটা এল আর এটা প্রিন্ট আই, তাহলে কিন্তু আমাকে পর 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 ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, অর্থাৎ 0th এলিমেন্ট, 1th এলিমেন্ট, 2th এলিমেন্ট আমাকে দেখিয়ে দিল, প্রিন্ট করে দিল। আমার কাছে এটা তাহলে বিশ্বাসযোগ্য হলো যে এটা একটা মানে একটা ম্যাট্রিক্সের মতো দেখতে। একটা ম্যাট্রিক্স কিরকম হয়, আমি যদি এই ম্যাট্রিক্সটাকে আমি যেরকম অঙ্কের মধ্যে লেখা থাকে আমি এইভাবে লিখতাম 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। আর আমি কম্পিউটার তো ম্যাট্রিক্স বোঝে না, পাইথন ম্যাট্রিক্স বোঝে না। পাইথন বুঝবে এটাকে, আমি এমন ভাবে লিখেছি পাইথন বুঝবে এটা টু ডাইমেনশনাল লিস্ট, টু ডাইমেনশনাল লিস্ট, আর শর্টকাটে 2D লিস্ট, বা বলবে লিস্ট ইনসাইড লিস্ট, লিস্টের মধ্যে লিস্ট। তাহলে দেখো এটা একটা নতুন অবজেক্ট হয়ে গেল, মানে এটা একটা 2D মানে একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। এই জিনিসটা আমরা অঙ্কেতে করেছি, যারা 11-12-এ পড়াশোনা করেছো ছাত্রছাত্রীরা যারা আছো তারা এই জিনিসটা দেখেছো। এখন আমি কম্পিউটার দিয়ে এই জিনিসটা করতে পারি, এবং এই ম্যাট্রিক্স গুলো নিয়ে যোগ ভাগ গুণ বিয়োগ, ম্যাট্রিক্সের অ্যালজেব্রা ইত্যাদি আমরা করতে পারি, কিন্তু আমরা তার মধ্যে যাব না, কারণ আমাদের কোর্সের মধ্যে আপাতত অত কিছু আমরা বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন টিউপল হয়ে গেল। এবারে আমি বলবো স্ট্রিং, এটা দেখাই এস ইকুয়াল টু, আমি যা খুশি আমি ইনভার্টেড কমার মধ্যে এ বি সি ডি 1 2 3 4 যা কিছু লিখি না কেন, এই যে জিনিসটা লিখলাম এটা কিন্তু হয়ে গেল একটা স্ট্রিং। কি করে বুঝবো? টাইপের মধ্যে এস দিলে হয়ে গেল স্ট্রিং। এখানেও একই নিয়ম, অর্থাৎ আমি যদি লিস্টে স্লাইসিং ইন্ডেক্সিং করতে চাই তাহলে S0 বললে আমাকে এই স্ট্রিং এর একটা অংশ, এই প্রথম এটাকে আমি এলিমেন্ট বলতে পারি বা ক্যারেক্টার বলতে পারি। স্ট্রিং এর ক্ষেত্রে পার্টিকুলারলি ক্যারেক্টার বলা হয়। ফার্স্ট ক্যারেক্টারটা সেটাও কিন্তু একটা স্ট্রিং হিসেবে বেরিয়ে এলো। আমি যদি বলি S1, খেয়াল রাখতে হবে সেটাও কিন্তু একটা, এই যে দেখাচ্ছে কিন্তু আমাকে স্ট্রিং হিসেবে। আমি যদি বলি S-1, তাহলে অবভিয়াসলি এটা 4 দেখাবে, 4 কিন্তু 4টাকে কোট অ্যান্ড কোট দেখাবে, অর্থাৎ একটা স্ট্রিং এর বাচ্চা স্ট্রিং। কাজেই মানে স্ট্রিং এর থেকে যেটা বেরিয়ে আসছে এলিমেন্ট বা ক্যারেক্টার, সেটা একটা স্ট্রিং। সুতরাং এটা একটা স্ট্রিং এর ক্ষেত্রে মানে ইন্ডেক্সিংটা একইভাবে করা যায়। এগেইন আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, স্ট্রিংটাও কিন্তু আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, স্ট্রিংও কিন্তু ইমিউটেবল। হ্যাঁ, স্ট্রিংও কিন্তু অলসো স্ট্রিং ইজ অলসো ইমিউটেবল, অর্থাৎ আমাদের কাছে এটাকেও চেঞ্জ করা যাবে না, এটা আমরা জানি। সে কারণে যখন যেখানে বড় বড় ডেটা আসে সেটা স্ট্রিং আকারে এলে সেটা সুরক্ষিত থাকে, কারণ কেউ কিছু চেঞ্জ করতে পারবে না, গোটা স্ট্রিংটাকেই আমাকে দিতে হবে। আমি তার থেকে কেটে একটা অংশ নিয়ে অন্য নাম দিয়ে দিতে পারি, কিন্তু ওই নামের কোনো স্ট্রিং এলে তাকে আর চেঞ্জ করা যাবে না। কি করে বুঝবো? আমরা করে করে দেখতে পারি, এখানে অ্যাপেন্ড করা যায় কিনা, এখানে আরো কিছু নম্বর যোগ করা যায় কিনা, কিছু করা যায় কিনা, সেটা করা যাবে না। আচ্ছা, স্ট্রিং এর স্লাইসটাও একই রকম ভাবে আমি যদি বলি 2:-1:2, তাহলে অবভিয়াসলি কি হবে, 2 মানে 0 1 2, তারপরে কি হবে -1 মানে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, তাকে টাচ করবে না। তারপরে বাদ দিয়ে সি এর পরে 2 বাদ দিয়ে 1, তারপরে 3-এ যাবে। সুতরাং C13 এইভাবে স্লাইসিং করা যায়। তাহলে আমরা দেখলাম লিস্ট, স্ট্রিং, টিউপল সবগুলোর ক্ষেত্রে ইন্ডেক্সিং, স্লাইসিং সব একই টাইপ। ওকে, এইবারে আমরা দেখবো একটা মজার জিনিস করি। এই যে এই স্ট্রিং এর স্লাইসিং দিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, খুব সাধারণ প্রবলেম, এটা আমি নিজে আগে যখন অন্য প্রোগ্রামে ক্যালকুলেট করতাম তখন আমি সেটা করেছি। জাস্ট মানে প্রোগ্রামটা বলি, আমাকে একটা কিছু বড় নাম্বার বা বড় একটা কিছু জিনিস দেওয়া হলো, লেখা বা কিছু, আমাকে বলা হলো এটা প্যালিন্ড্রোম কিনা। প্যালিন্ড্রোম জানা আছে কি? প্যালিন্ড্রোম হচ্ছে সেই জিনিসটা যেটা সামনের দিক থেকে, বাদিক থেকে, ডান দিক থেকে, যে দিক থেকে করা যায় একই হয়, মানে সিমেট্রিক। কথাটা হচ্ছে ইংরেজিতে, বাংলাতে এরকম আছে, এটাকে বলে, বাংলাতে এটাকে কি বলে আমি জানি না,
এটাকে বলে, ভাষার যারা দক্ষ তারা বলতে পারেন, কেউ জানলে বলতে পারো, প্যালিন্ড্রোম। এটা টেকনিক্যাল নামটা হচ্ছে প্যালিন্ড্রোম, ইংরেজিতে বলে। যেমন বাংলাতে লিখলে হবে, আমি যদি নাম লিখি কনক, কনক, বাদিক থেকে ডান দিক থেকে পড়লে একই। হ্যাঁ, তেমনি ভাবে ইংরেজিতেও এরকম প্রচুর শব্দ আছে, খুঁজে বার করা যাবে, যেগুলো প্যালিন্ড্রোম। নেট ঘাটলেই দেখা যাবে, গুগলে গেলেই দেখা যাবে। তো আমার কাছে যদি একটা বড় স্ট্রিং থাকে, স্ট্রিং অফ নাম্বারস অর লেটার্স অর হোয়াটএভার, আমি যদি চেক করতে হয় যেটা প্যালিন্ড্রোম কিনা, কোনো কারণে আমার দরকার হলো, প্যালিন্ড্রোম মানে সেটা সিমেট্রিক কিনা। ধরা যাক যদি আমি একটা লিখি 1 2 3 4 3 2 1, এটা তো চোখেই দেখা যাচ্ছে, কিন্তু আমার যদি বিরাট সংখ্যা হয়, তো সেক্ষেত্রে মানে একটা হিউজ, মানে হাজার হাজার লাইন, মানে এলিমেন্টের একটা সংখ্যা হতে পারে। তো আমি কি করব বলো, যে এই প্রবলেমটা আমাকে বলতে হবে যে এই সংখ্যাটা প্যালিন্ড্রোম কিনা। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি এটা কি আমি প্যালিন্ড্রোমের বাংলা জানি না, জানতে হবে। এটা কি প্যালিন্ড্রোম? এটা কি প্যালিন্ড্রোম? এইটা হচ্ছে আমার প্রশ্ন। এবং এটা আমি কি করে করব? আগে অন্য প্রোগ্রামে করলে অনেক কিছু ফর লুপ দিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যাবে বা করা যায়, কিন্তু এখন আমরা পাইথন শিখেছি, আমরা খুব সহজে এক লাইনে এরকম একটা টেস্টিং করতে পারি। আমি যদি কি করব, আমি যদি সংখ্যাটাকে 1 2 3 4 3 2 1 মনে করা যাক, এটাকে একটা স্ট্রিং হিসেবে লিখলাম, একটা নাম দিয়ে দিলাম। তাহলে স্ট্রিংটাকে আমি স্লাইসিং করার মতো করে উল্টো দিক থেকে পড়তে পারি। এখন উল্টো দিক থেকে কি করে পড়বো? তার মানে আমি যখন স্ট্রিংটা স্লাইসিং করছি, তাহলে আমাকে উল্টো দিক থেকে পড়তে হবে। উল্টো দিক থেকে মানে কি, লাস্ট ভ্যালুটা আগে পড়বে। তাহলে আমার কি হবে, এস লাস্ট ভ্যালুটা কত, -1। তারপরে কি হবে, তারপরে কোলন। আচ্ছা, কত দূর যাবে আমি জানি না, কত দূর, শেষ অব্দি যাবে। এবং আমাকে স্টেপটা কি করতে হবে, স্টেপটা হচ্ছে আমাকে -1 করে যেতে হবে। এইটা যদি করি তাহলে কিন্তু স্ট্রিংটা উল্টে গেল। আচ্ছা, আমি একটা দেখা যাক, আমি একটা এটা একটা প্রোগ্রাম লিখে দেখা যাক। আমি একটা এমন স্ট্রিং লিখি যেটা প্যালিন্ড্রোম নয়, তাহলেই বোঝা যাবে। ধরা যাক একটা সামথিং, সরি 2 7 6 8 9 3 5 2 7, এটা কিছু করা গেল। এটাকে স্ট্রিং হিসেবে, তাহলে দুদিকে ইনভার্টেড কমা দিলেই এটা একটা নাম্বার স্ট্রিং হয়ে গেল, কালারটাও পাল্টে গেল। ওকে, তাহলে এটা একটা স্ট্রিং। এটা আমি চোখে দেখেই বুঝতে পারছি প্যালিন্ড্রোম নয়, কিন্তু এটাকে আমার টেস্ট করা যায়। তা আমি যদি বলি এস, ওকে, -1 কোলন কোলন -1 করি, তাহলে কিন্তু এ কি দেখালো, ঠিক উল্টে দিল এদিক থেকে। 7 2 5 মিলিয়ে নেওয়ার চেষ্টা করা যাক, 3 9 8 6 7 2, অর্থাৎ স্ট্রিংটা উল্টে গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে পারি, এখানে আমার প্রথমে -1টা দেওয়ার দরকারও নেই। সিম্পলি তার মানে কি, আমি কোথা থেকে শুরু করছি আমি জানি না, আমি শুরু থেকে শুরু করছি। আমি যদি এখান থেকে শুরু করি, হ্যাঁ, আমি যদি এখান থেকে শুরু করে শেষ অবধি যাওয়ার চেষ্টা করছি, আমি তো এদিক থেকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমার ওই যে নাম্বারিং গুলো এমন ভাবে করা আছে, এদিক থেকে গেলে 0 থেকে বাড়ছে, আর এদিক থেকে এলে -1 থেকে কমছে। যেহেতু এখানে -1 আছে, আমরা 2 এর আগে -1 মানে তার 2 এর বাঁ পাশে চলে আসবে। বাঁ পাশে কোনটা আছে, মনে মনে ভাবতে পারি এইটা আছে। তারও বাঁ পাশে কোনটা আছে, এইটা আছে। আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, একটা রিং আকারে লিখি, তাহলে আমার এটা লিখলেও হবে। তাহলে আমি যদি বলি এস ইকুয়াল টু এস কোলন কোলন -1, এটা দেখলেই বুঝতে পারবো আমি ইকুয়াল টু করা মানে আমি টেস্টিং করছি। ফলস, আমাকে বুলিয়ানে উত্তর দিল। আমি এবার লিখতে পারি ইফ এস ইকুয়াল টু এস কোলন কোলন -1, হ্যাঁ, এটা এইভাবে লিখতে পারি। ইফ এটা ইকুয়াল টু এটা যদি হয়, তাহলে প্রিন্ট প্যালিন্ড্রোম, আর নয়তো আমি বলতে পারি এলস দিয়ে লিখতে পারি প্রিন্ট নট প্যালিন্ড্রোম।
আমি এভাবে লিখতে পারি, একটা প্রোগ্রাম তো অনেকভাবে লেখা যায়। তাহলে এক্ষেত্রে কি হলো, নট প্যালিন্ড্রোম, অবভিয়াসলি বোঝা যাচ্ছে নট প্যালিন্ড্রোম। কিন্তু আমি এক কথা টেস্টিং করে এখানে দেখে নিতে পারি, এস ইকুয়াল টু এটা বললে আমাকে উত্তর দিয়ে দিল ফলস, প্যালিন্ড্রোম নয়, আমি টেস্টিং হয়ে গেল। আর এটা গোটা একটা প্রোগ্রাম ইফ স্টেটমেন্ট দিয়ে লিখে কোড করলাম। আমার যেরকম খুশি আমি করতে পারি, আমার যখন যেরকম যেভাবে প্রোগ্রাম করার আমার মনে হবে সেভাবে আমি করব, ঠিক আছে। তাহলে এটা দিয়ে প্যালিন্ড্রোমটা আমি আছে টেস্ট করে ফেললাম। আচ্ছা, এবার দেখা যাক এই স্ট্রিংটা আমি বলেছি ইমিউটেবল, এবং স্ট্রিং এর ক্ষেত্রে আমি যদি ডাইরেক্ট ডিআইআর দেখি, ডিআইআর এসটিআর দেখি, তাহলে স্ট্রিং এর মধ্যে কি কি প্রচুর রকমের জিনিসপত্র আছে, মানে মেথড যেগুলো, সেগুলো স্ট্রিং এর উপরেই অ্যাপ্লাই হবে। যেমন আমরা লিস্টের ক্ষেত্রে দেখেছি, টিউপলের ক্ষেত্রে দেখেছি, সেগুলো হবে, সেটা আমরা দেখব। কিন্তু তার আগে আরো কতগুলো দেখতে হবে। সেটা হচ্ছে একটা, এই যে স্ট্রিংটা, এস স্ট্রিংটা দেখলাম, আমার কিছু বিল্ট ইন ফাংশন আছে যেটা স্ট্রিং এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যেমন আমি আগে লেন বলে করেছিলাম, আমি যদি লেন অফ এস করি, সেটাও কিন্তু আমি যদি একটুখানি চিন্তা করি যে এটা কেন অ্যাপ্লিকেবল হবে না, এর লেন্থটা বার করে দেবো, 9খানা ক্যারেক্টার আছে, ওকে। তাহলে কিছু কিছু, কিন্তু আমি যদি অবভিয়াসলি সাম অফ এস করি, নিশ্চয়ই তার কোনো মানে নেই, কেননা এখানে ও তো প্রত্যেকটা এলিমেন্ট, কোন এলিমেন্টটা কতটা কিছু বুঝতে পারছে না। প্রত্যেকটা এলিমেন্টকে পরপর পরপর লেখা আছে, যে কোনোটাই এলিমেন্ট হতে পারে। 2700 একটা এলিমেন্ট হতে পারে, তাহলে 2ও একটা এলিমেন্ট হতে পারে, 276 একটা এলিমেন্ট হতে পারে, আমি তো জানি না। কাজেই সাম করার এখানে কোনো মানে নেই, যদি ওটা নাম্বার স্ট্রিং, বোঝা গেল। তাহলে কিন্তু সেই জন্য আমাদের যখন আমরা কাজ করব, তখন আমরা ভেবে নেব যেটা যেটা অ্যাপ্লিকেবল মনে হয় সেটা একবার টেস্ট করে দেখব। এই লেন কথাটা, লেন ফাংশনটা লিস্টের ক্ষেত্রে প্রযোজ্য, টিউপলের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমার স্ট্রিং এর ক্ষেত্রেও জাস্ট লেন্থ বার করবে, তার কোনো ব্যাপার না, কটা ক্যারেক্টার আছে বার করবে। ওকে, এবার আমি ডাইরেক্টের মধ্যে str দেখি। এইখানে কিন্তু দারুণ ব্যাপার, মানে স্ট্রিংটাকে নিয়ে যে লোকে প্রচুর কিছু ভেবেছে, বোঝাই যায় স্ট্রিং এর মধ্যে এতগুলো মেথড রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক মেথড রয়েছে স্ট্রিং এর মধ্যে, লিস্টের ভেতরেও এতগুলো নেই। তার কারণ হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে স্ট্রিংটা নানাভাবে স্ট্রিংকে ইউজ করা যায়। একটা স্ট্রিং মানে অনেক কিছু হতে পারে। আমি পুরো একটা গল্পের বইয়ের যত লেখা আছে পুরোটাকে একটা স্ট্রিং হিসেবে আমি একটা কম্পিউটারকে খাওয়াতে পারি। একটা কবিতা, গোটা কবিতাটাকে স্ট্রিং হিসেবে খাওয়াতে পারি। আবার একটা গোটা নাম্বার স্ট্রিং বা একটা আমার সিক্রেট কোড বা একটা কিছু এনিথিং, হ্যাঁ, আমি স্ট্রিং হিসেবে খাওয়াতে পারি, মানে আমি কম্পিউটারকে দিতে পারি। সুতরাং স্ট্রিংকে নিয়ে যে নানা রকম কায়দা কানুন থাকবেই, এ নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। আচ্ছা, এখানে কতগুলো জিনিস আছে। আচ্ছা, জিনিস না, এটা তো মেথড। মেথডের আগে আমি আর দু একটা জিনিস বলি। যেমন এইখানে যে বিল্ট ইন ফাংশন লেন বললাম, আর দু একটা বিল্ট ইন ফাংশন আছে যেগুলো লেন বললাম, সামটা কাজ করলো না, সেটা তো আমি বলে নিই, ভুলে গেছিলাম। সেটা তো হচ্ছে আমরা কাজে লাগবে। যেমন আমি একটা স্ট্রিং বললাম এস, হ্যাঁ, এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে রইল, কিন্তু এই নাম্বারটাকে যদি বার করতে হয়, আমি যদি বলি s+2, তা কি হবে? দেবে না, এরর দেবে। কেননা এস একটা স্ট্রিং, তার সঙ্গে 2 যোগ করলে কিছুই মানে হয় না, কেননা আপেল আর পেয়ারা যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি কি করব, স্ট্রিংটাকে ইভ্যালুয়েট করে নাম্বারটাকে বার করতে হবে, অর্থাৎ দুটো ইনভার্টেড কমাকে বাদ দিতে হবে। তার বাদ দেওয়ার উপায় কি? আমার সহজে হচ্ছে ইভ্যাল বলে একটা ব্যাপার আছে, সেটাকে যদি বলি, বেরিয়ে গেল আমার সংখ্যাটা। তো আমি যদি বলি ইভ্যাল অফ এস, অর্থাৎ এটাকে ইভ্যালুয়েট করলাম নাম্বার হিসেবে, তার সঙ্গে আমি 2 যোগ করলাম, তাহলে কিন্তু আমার 2 যোগ হয়ে গেল। অর্থাৎ খেয়াল রাখতে হবে, স্ট্রিং এ যোগ মানে সেটা জাস্ট জুড়ে যায়। আমি যদি বলি s+s, তা কিন্তু জুড়ে যাবে। আমি যদি বলি 4 × s, তাহলে 4 গুণ হয়ে যাবে, ওটা মানে 4 গুণ মানে পরপর পরপর 4 বার জুড়ে যাবে। কিন্তু তার মানে কিন্তু এটা এরিথমেটিকের বা অঙ্কের যোগটা হবে না, সেটা করতে গেলে এটাকে ইভ্যাল করতে হবে, তারপরে যে কোনো আরো আছে। আমি যদি বলি একটা, ধরা যাক আমার একটা স্ট্রিং হচ্ছে, ধরা যাক 12.35, একটা ফ্লোট নাম্বার, তাহলে এটাকেও আমি ইভ্যাল করতে পারি, ইভ্যাল অফ এক্স করতে পারি। তাছাড়া আমি ফ্লোট বলেও একটা ফাংশন আছে, সেটাও করতে পারি। আবার অনেক সময় ধরা যাক আমার আরেকটা সংখ্যা আছে যেটা আমি শুধু ইন্টিজার, মানে ধরা যাক 124, যেটা আগে করেছিলাম। তো এটাকে যেমন আমি ইভ্যাল করতে পারি,
এটাকে যেমন আমি ইভ্যাল করতে পারি, তেমনি এটাকে আইএনটি মানে ইন্টিজার দিলেও এটাও ইভ্যালুয়েট করে দেবে, একই ব্যাপার। সুতরাং এগুলো আমরা প্রোগ্রাম লেখার সময় আমরা অনেক কিছু এগুলো দেখব। বেশ, এবার আমরা চলে যাই এই ডিরেক্টরি যেটা করলাম স্ট্রিং এর ক্ষেত্রে। এই ডিরেক্টরির মধ্যে দু একটা জিনিস নিয়ে আমরা এখানে বলবো। যেমন আমি বললাম আমি একটা স্ট্রিং এর কথা বলি, একটা স্ট্রিংটার নাম দিলাম মেসেজ। আমি নাম বললাম আই লাভ পাইথন, এরকম একটা জিনিস লিখলাম, এটা আমার একটা সেন্টেন্স লিখলাম। হ্যাঁ, ওকে। এইবারে আমি এইটাকে করতে চাই যে এই আমার একটা সেন্টেন্স লেখা রয়েছে, ফুল স্টপ দিলাম না, তাহলে মেসেজ এটা হলো। আমি যদি টাইপ করি তাহলে এমএসজি, মানে আমি স্ট্রিংটার নাম দিলাম মেসেজ এমএসজি, তাহলে এটা স্ট্রিং। আমি যদি এখানে টাইটেল বলি, যে টাইটেল বলে একটা মেথড রয়েছে, টাইটেলটা কি করে দেখা যাক। আমি এখানে হেল্প দিলে দেখতে পাবো, কিন্তু আমি এর ব্যবহার দেখি msg.eite। এটা কি হলো, মেসেজটা হচ্ছে একটা স্ট্রিং, তার সঙ্গে ডট টাইটেল করা মানে সেটা হয়ে গেল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে বেসিক্যালি ওর প্রপার্টি, এরকম একটা হয়ে গেল, ওর উপরে কাজ, ওর গায়ে চাপালা। হ্যাঁ, তাহলে মেসেজ ডট টাইটেল, তার মধ্যে মানে সেটাকে আমি জাস্ট এরকম ফাংশন হিসেবে লিখে দিলাম, কেমন? তাহলে আর কিছু দিলাম না, এটা থেকে আরো কিছু করা যায় কিন্তু করলাম না। তাহলে কি হবে দেখি উত্তরটা কি করলো। ও প্রত্যেকটা শুরুতে ক্যাপিটাল লেটার লিখে দিল, আইটাকে ক্যাপিটাল লিখলো, এলটাকে ক্যাপিটাল লিখলো, পিটাকে ক্যাপিটাল লিখলো। অর্থাৎ ওই যে গ্যাপ খুঁজে খুঁজে প্রত্যেকটা ওয়ার্ডকে বার করে তার শুরুটা ক্যাপিটাল করে দেবো, যেটা আমরা ইংরেজিতে লিখি। তাহলে আমার কাছে যদি কোনো একটা বিশাল কিছু একটা টেক্সট আসে, যে টেক্সটার মধ্যে কোনো জায়গাতে ভুল করে অথার এইরকম সব করে দিয়েছে, স্মল স্মল করে দিয়েছে, তাহলে সেগুলো আমি এক ঝটকায় করতে পারি, ওয়ান শটে আমি করে দিতে পারি। আবার আমি মেসেজটা কিন্তু অপরিবর্তিত রইল, কেননা আমি কি বলেছি স্ট্রিংকে চেঞ্জ করা যায় না। আমি নতুন একটা মেসেজ তৈরি হলো, এটাকে আমি অন্য নামে সেভ করতে পারি। আমি এটাকে বলতে পারি ওয়েল দিস ইজ মাই মেসেজ নাম্বার 1, আরেকটা। তাহলে মেসেজ নাম্বার 1টা রইল, কিন্তু মেসেজটা কিন্তু অপরিবর্তিত রইল। আমি বললাম মেসেজ ডট আপার বলে এখানে একটা আছে, এই নামগুলো, এই যে আপার, আপার মানে বুঝতে হবে কি, মানে আমি দেখেছি বলে জানি, যারা দেখেনি তারা ওখানে গিয়ে দেখলেই হবে। আপার, আপারের মধ্যে আমি যদি মেসেজ ডট আপার করি তাহলে কি হবে, বোঝাই যাচ্ছে সব আপার কেস লেটার হয়ে গেল, বোঝা গেল। আমি যদি বলি আচ্ছা, কিন্তু মেসেজটা কিন্তু চেঞ্জ হলো না, মেসেজ স্ট্রিংটা চেঞ্জ হলো না। আমি যদি বলি আচ্ছা, এই আমি একটা লেটার বা ওয়ার্ড কোনো একটা স্ট্রিং এর কোনো একটা পার্ট আমি চেঞ্জ করব, আই লাভের জায়গায় আমি আই হেট করতে পারি, বা আই এর জায়গায় উই করতে পারি। আমি যদি বলি এখানে একটা রিপ্লেস বলে ব্যাপার আছে, রিপ্লেস কোথায়, আর ই আর ই আর রিপ্লেস বলে কথা আছে, রাইট? আমি যদি বলি মেসেজ ডট রিপ্লেস, এবার আমি হেল্পে গিয়ে দেখে নেবো কি রিপ্লেস করব। আমি আপাতত খুব শর্টে করি, আই এর জায়গায় আমি উই করব, ওকে। মেসেজ ডট রিপ্লেসে আই এর জায়গায় উই করব, মানে ছিল আই, সেইটা শুধু করে উই করব, কি হবে, হয়ে গেল উই লাভ পাইথন। তাহলে এইরকম ভাবে আমরা একটা স্ট্রিং এর নানা রকম কিছু জিনিসপত্র আমরা চেঞ্জ করতে পারি। মনে রাখতে হবে ইনভার্টেড কমার মধ্যে যাই থাক না কেন, এনিথিং, আমি যদি লিখি সাম নাম্বার লিখলাম, তারপরে কমা দিলাম, তারপরে একটা কিছু দিলাম, তারপরে আবার কমা দিলাম, তারপরে আবার গ্যাপ দিয়ে দিলাম, তারপরে আবার এবিসিডি কিছু একটা লিখলাম, সরি এবিসি কিছু একটা লিখলাম, যাই লিখে না কেন পুরোটাই স্ট্রিং। স্ট্রিং তখন কি হবে, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, এই কমাটাও একটা ক্যারেক্টার। এ কিন্তু লিস্টের মতো নয় যে কমা দিয়ে দিয়ে সেপারেট করছি, তারপরে একটা স্পেস, সেটা ক্যারেক্টার, এখানে এতগুলো স্পেস, সব ক্যারেক্টার ইত্যাদি ক্যারেক্টার হিসেবে গণ্য হবে। আমি যদি লেন অফ এস করি তাহলে 14খানা ক্যারেক্টার দেখিয়ে দেবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ক্যারেক্টার আমাকে দেখিয়ে দিল। তাহলে বুঝতে হবে আমার ইয়ের মধ্যে, আমার একটা স্ট্রিং এর মধ্যে যা কিছু থাকুক, দুটো ইনভার্টেড কমার মধ্যে গ্যাপ থাকুক, কমা থাকুক,
সেমিকোলন থাকুক, হাইফেন থাকুক, নাম থাকুক, যাই থাকুক, হোয়াটএভার নাম্বার থাকুক, সবটা মিলেই হচ্ছে স্ট্রিং। গোটাটাই স্ট্রিং, আমি আলাদা করতে মানে ওটাকে চেঞ্জ করতে পারবো না, ইমিউটেবল। আর একটা উদাহরণ দিই, এইটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, এটা খুব ব্যবহার আছে, এটাকে বলে স্প্লিট। অর্থাৎ একটা বিশাল স্ট্রিং এসছে, মানে তাতে হাজার হাজার ক্যারেক্টার আছে, সেখান থেকে আমি ভেঙে 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 ক্যারেক্টার গুলোকে আমি ছোট 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 টুকরো টুকরো স্ট্রিং বানাবো। মানে আমার কাছে লম্বা একটা দড়ি এসেছে, সেটাকে টুকরো টুকরো কেটে, লম্বা স্ট্রিংটাকে কেটে ছোট ছোট স্ট্রিং বানাবো, ছোট ছোট কাজের জন্য বানাবো। আমার কাছে একটা বিরাট সুতলি দড়ি একটা লম্বা এসেছে, সেইটাকে আমি কাটবো, সেই স্ট্রিংটাকে। সো ফর এক্সাম্পল আমি বললাম এস ইকুয়াল টু, আমি যদি বলি ধরা যাক আমি বললাম এ, ইচ্ছে করে আমি লিখছি এটা, হ্যাঁ, এ বি কমা বি কমা সি কমা 1 কমা 2 কমা 3, ইচ্ছে করে আমি এরকম ইচ্ছে করে দেখাচ্ছি। অর্থাৎ এ একটা ক্যারেক্টার, কমা আর একটা ক্যারেক্টার, বি আর একটা ক্যারেক্টার, কমা একটা ক্যারেক্টার, আমি এরকম ভাবে লিখলাম। এবং আমি দেখলাম যে এই স্ট্রিংটাতে এই আমি এই ক্যারেক্টার গুলোকে আলাদা করে বার করতে চাই, এবং এদের মাঝখানে মাঝখানে একটা করে এই কমা রয়েছে, অর্থাৎ কমাটা আমার কাছে কমন মনে হচ্ছে। তো আমি এরকম ভাবে যদি কিছু স্ট্রিং আসে, আমি এটাকে স্প্লিট করে ফেলি, যেখানে যেখানে কমা আছে এই কমা দিয়ে দিয়ে যেগুলো করা আছে সেগুলোকে স্প্লিট করে ফেলি। তো আমি যদি বলি এস ডট স্প্লিট, এর মধ্যে আমাকে বলতে হবে যে কি দিয়ে সেপারেট করব। আমি ইনভার্টেড কমার মধ্যে কমা দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি বলছি মানে মনে রাখতে হবে তার কোনো কারণ নেই, কারণ এগুলো সব এখানে আছে, হেল্পের মধ্যে আছে। হেল্পের মধ্যে স্প্লিট দেখলেই নিজেরাই আমরা বুঝে যাবো। হ্যাঁ, মানে এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলো যখন কোনো প্রোগ্রাম লিখবো তখন আমার মনে হবে হ্যাঁ কোথাও একটা স্প্লিট করা যায়, স্ট্রিংটাকে দেখি কিভাবে করা যায়, আমি নিজেই ভুলে যাই। হ্যাঁ, কাজেই করতে গেলে এগুলো সব চলে আসবে, আমার মনে মুখস্থ রাখার কোনো দরকার নেই। আমি যদি এবারে কমা দিয়ে স্প্লিট করি তাহলে কি হবে, ম্যাজিক, ও আমাকে দেখিয়ে দিল, উত্তর দিল একটা, কিন্তু এটা কি, এটা কিন্তু একটা লিস্ট তৈরি হলো। এটা কিন্তু লিস্ট তৈরি হলো। লিস্টের মধ্যে এই এ একটা স্ট্রিং এর পার্ট, বি একটা স্ট্রিং এর পার্ট, সি একটা স্ট্রিং এর পার্ট, ইত্যাদি ইত্যাদি। আমি এটাকে একটা অন্য নাম দিতে পারি, এটাকে আমরা নাম দিতে পারি এসএস নাম দিতে পারি ধরা যায়। তাহলে আমি যদি টাইপ অফ এসএস দেখি, ও কিন্তু আর স্ট্রিং নয়, ও কিন্তু হয়ে গেল লিস্ট, লিস্ট অফ স্ট্রিংস। ওকে, হয়ে গেল লিস্ট অফ স্ট্রিংস। আচ্ছা, আমি এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। আমি একটা এখান থেকে ইয়ে থেকে আমি একটা যে টেক্সটটা আমি করেছিলাম, সেই চটপট সেটাই বার করি। একটা করেছিলাম বিকজ একটা টেক্সট, মানে একটা ভদ্রগোছের টেক্সট বার করেছিলাম, বিকজ অফ ইয়ার দেখতে আসে কিনা, সিম্পলিসিটি, যে কোনো একটা, বিকজ অফ ইয়ার সিম্পলিসিটি, না আসবে না, টেক্সট ফাইল দেখি দেখি তো আসে কিনা, মানে যে কোনো একটা টেক্সট ফাইলের, হ্যাঁ, উইকিপিডিয়া থেকে নিয়েছিলাম। ঠিক আছে, এনিথিং, আমি কোন পার্টটা নিয়েছিলাম, হ্যাঁ এই পার্টটা নিয়েছিলাম, টেস্টেড। হ্যাঁ, এটা কপি করলাম। ধরা যাক আমার কাছে এই টেক্সট মেসেজটা আসছে। এবার আমি এটাকে বললাম, সাম নাম দিলাম, টেক্সটই নাম দিলাম, আর ইনভার্টেড কমার মধ্যে আমি কপি পেস্ট করে এইটা এই আমার লেখাটা, এই আমার একটা টেক্সট। আমি যখন পরে ভদ্রভাবে লিখবো, একটা ফাইলে লিখবো, অনেক কিছু ফাইল থেকে রিড করবো, অনেক কিছু করবো, কিন্তু এখন আমি খুবই প্রিমিটিভ ওয়েতে কাজটা করছি। তাহলে এইখানে অনেকগুলো সেন্টেন্স আছে, অনেক কিছু আছে, এইটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে আমাকে বলা হলো, যেটা আমার মাইক্রোসফট ওয়ার্ডে চট করে আমি প্রোগ্রাম লিখে করবো। হ্যাঁ, কারণ আমি ভবিষ্যতে এটা বড় প্রোগ্রামে ব্যবহার করব এবং আমার হাতে কন্ট্রোলটা থাকে। আমি একটাই বড় টেক্সট, একটা মেসেজ আছে যার মধ্যে অনেকগুলো সেন্টেন্স আছে, প্রচুর ওয়ার্ড আছে, আমি ওয়ার্ড কাউন্ট করব। আমি কি করব, আমি টেক্সট ডট স্প্লিট, কি দিয়ে স্প্লিট করব, আমার ইনভার্টেড কমার মধ্যে আমার যেখানে যেখানে গ্যাপ রয়েছে, কিন্তু কমা নেই, যেখানে যেখানে গ্যাপ রয়েছে সেই গ্যাপ গুলো দিয়ে আলাদা করো। তাহলে ইনভার্টেড কমার মধ্যে একটা গ্যাপ দিলাম, ইনভার্টেড কমা শেষ করলাম, ডান। আমার চলে এলো, আমার একটা লিস্ট অফ ওয়ার্ডস চলে এলো, বিকজ অফ এটসেট্রা সমস্ত ওয়ার্ড গুলো চলে। তো আমি যদি এটার সঙ্গে আমি যদি লেন করে ফেলতাম, লেন এটা তো একটা লিস্ট,
এটা তো আমার কাছে একটা লিস্ট, তাই না? তার আগে যদি আমি লেনের মধ্যে এটা ঢুকিয়ে দিতাম পুরো জিনিসটাকে, আর আমার আলাদা করে সেভ করার দরকার নেই। আমার একবারে কি হলো, আমার 85টা ওয়ার্ড আছে, আমাকে দেখিয়ে দিল। অর্থাৎ আমি এরকম একটা যে কোনো টেক্সট মেসেজ, যে কোনো গল্প, যে কোনো কিছু আমি ওয়ার্ড কাউন্ট একটা প্রোগ্রাম লিখে করতে পারি। টেক্সট ডট স্প্লিট করলাম, কি দিয়ে স্প্লিট করলাম, আমি এখানে গ্যাপ দিয়ে স্প্লিট করলাম। এই যে একটা গ্যাপ এখানে রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড একটা করে ভদ্রভাবে গ্যাপ দিয়ে লেখা আছে, ঠিক আছে? সুতরাং গ্যাপ গুলো ধরবে ও, কিন্তু এই কমাটা, এখানে কমা টমা আছে, ফুল স্টপ আছে, সেগুলোকে ধরবে না। হ্যাঁ, ও আমি জানি না, একটু ভালো করে দেখতে হবে, মনে হয় সেগুলোকে ধরবে না। আশা করি সেগুলোকে ধরবে না। মানে যেমন সিম্পলিসিটি কথাটা, ওটা কমাটা শুদ্ধই ধরে নিয়েছে, ওটা শুদ্ধই একটা ক্যারেক্টার, তারপরে ও গ্যাপটাকেই ধরেছে। সুতরাং গ্যাপ দিলে, এই যেমন এখানে একটা সিম্পলিসিটি আছে কোথায়, হ্যাঁ সিম্পলিসিটির পরে কমা আছে, তাহলে খেয়াল করে দেখা যাক এখানে যখন ও আলাদা স্ট্রিং এর অংশ হিসেবে নিচ্ছে, এই কমা সহ ও একটা আইটেম ধরে নিয়েছে, একটা এলিমেন্ট ধরে নিয়েছে। ওকে, তো এই হলো গিয়ে আমার স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে প্রচুর কিছু জিনিসপত্র আছে। আমি শুধু টাইটেল বললাম, আপার বললাম, তারপরে এই সব সোয়াপ কেস আছে, কেস মানে বড়টা ছোট, ছোটটা বড় করা যায়, রিপ্লেস বললাম, আর আমি স্প্লিটটা বললাম। এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এছাড়া এত সব জিনিস আছে। একটা স্ট্রিং, বিশাল আমার স্ট্রিং এসছে, স্ট্রিং এর মধ্যে কোনো একটা ডিজিট আছে কিনা, একটা নাম্বার স্ট্রিং এসছে, সেই স্ট্রিংটার মধ্যে জিরোটা আছে কিনা দেখার জন্য কি করব, আমি ইজ ডিজিট বলে একটা ফাংশন আছে, সেই ডিজিটটা আছে কিনা চেক করার জন্য। এরকম অজস্র কিছু ফাংশন এখানে করে রেখে দিয়েছে, আমার কোনো ভাবনাই নেই। আমি একটা স্ট্রিং হাতে পেয়ে গেলে আমি এই সব মেথড দিয়ে, এবং তার উপরে আমার আছে বিল্ট ইন ফাংশন, সেসব দিয়ে আমি যা খুশি করতে পারি। একটা স্ট্রিংকে ইন্ডেক্সিং করতে পারি, একটা স্ট্রিংকে রিপ্লেস করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে, স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। এখন আমাদের লাস্ট পর্যায়ে আসে, সেটা হচ্ছে আর 2-4 মিনিট বলবো, সেটা হচ্ছে ডিকশনারি। আমরা ডিকশনারি কথা বলবো। আমরা সেটটা এখানে বলবো না, কেননা সেটটা অতটা এই মুহূর্তে ব্যবহার হবে না। যারা খুব স্পেশালি ইন্টারেস্টেড তাদেরকে আমি পরে বলবো। এবার আমি এলাম ডিকশনারি। ডিকশনারিটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ডিকশনারিতে আমরা কি করি, আমি অলরেডি আগে বলেছি। ডিকশনারিতে আমরা একটা ডিকশনারির মধ্যে কি করি, একটা শব্দ ধরে ধরে খুঁজে বার করি, অ্যালফাবেটিক্যালি যাই, যে রান কথাটার মানে কি, হ্যাঁ, এক্সিবিশন কথার মানে কি, এডুকেশন কথার মানে কি, ই দিয়ে গেলাম এডুকেশন, তাহলে এডুকেশন ইজ দ্য ওয়ার্ড, সেটা আমার কাছে কিওয়ার্ড। আর তার মানে পাশে যা লেখা আছে সেটা হচ্ছে তার ভ্যালু। মানে টেকনিক্যালি আমরা বলি কি অ্যান্ড ভ্যালু। তাহলে মানে বেসিক্যালি একটা করে কি, তারপরে কোলন দিয়ে সেপারেটেড থাকবে, তারপরে ভ্যালু, এই রকম একটা করে পেয়ার থাকবে, আর এগুলো কমা দিয়ে দিয়ে এই সবগুলো দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকবে। আমি যা খুশি করতে পারি। যেমন ধরো যাক আমি বললাম সে কোট আন কোট এ, এটা হচ্ছে একটা কি, তাহলে এ করেসপন্ডস টু মানে এ কোলন 10, মানে এ বললেই আমি 10 বুঝে যাব। আমি বললাম কোট আন কোট বি কোলন 20, তাহলে এ বি হচ্ছে কি, এটা 20। আমি বললাম সে 50, মানে আমি এখানে ইচ্ছা করে দিলাম না স্ট্রে 50 করেসপন্ডিং টু 200, অর্থাৎ 50 বললে আমি যেন 200 বুঝে যাব। তাহলে এটা হলো আমার একটা ভ্যালিড ডিকশনারি। তাহলে এই একটা কি ভ্যালু পেয়ার, এই একটা কি ভ্যালু পেয়ার, এই একটা কি ভ্যালু পেয়ার। চটপট দেখে নিই একটা ডিকশনারির মধ্যে কি আছে। আমি খুব সহজ করে, ডিকশনারিতে আমি কি বলেছি, ডিকশনারি হচ্ছে ডিক্ট বলে আমি দেখা, ডিক্ট বলে তার টেকনিক্যাল নামটা, তার বিল্ট ইন নাম। আমি বললাম যে 2:10, 3:20, আমি একটা ভদ্র গোছের লিখি, 4:40। আমি যদি বলি যে টাইপ, টাইপের মধ্যে ডি বলি, তাহলে দেখালো ডিআইসিটি হচ্ছে ডিক্ট। আমি যদি বলি ডি ডট, আচ্ছা ডি এর উপরে কি কি, আমি যদি দেখি লেন অফ ডি দেয় কিনা, ইয়েস, আমার 3টে পেয়ার আছে, অর্থাৎ লেন মানে লেন্থ, যেটা লিস্টের উপরে করেছিল, স্ট্রিং এর ক্ষেত্রে করেছিল, আমি টেস্ট করে দেখলাম এখানেও খাটে। কিন্তু আমি যদি বলি সাম দেয় কিনা, এ কি প্রযোজ্য, নিশ্চয়ই, হ্যাঁ সামও দিয়ে দিল, ও কি দিল, ভেরি গুড। তাহলে আমার বুঝতে হবে কি দিল, সামটা দিল, ও কি ধরে দেখে, মানে 2 + 3 + 4, অর্থাৎ 9 দিয়ে দিল। কিন্তু বুঝতে হবে কার সাম দিল, ও কিন্তু ভ্যালুগুলোর সাম দিল না,
ও অ্যাকচুয়ালি যখন খোঁজে ও কি ধরে ধরে খোঁজে, আমরা ডিকশনারি তো তাই করবো, কি ধরে ধরে খুঁজি আমরা। ওকে, তো সামটাও কাজ করছে, কিন্তু মাথায় রাখতে হবে সামটা হচ্ছে শুধু মানে কিগুলোকে যোগ করবে, মানে 2 + 3 + 4। ওকে, এটা করি, আমরা একটা ডিকশনারি ধরা যাক আমি লিখলাম ডি, এটা লিখলাম এরকম ভাবে লিখলাম, এটা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা বলি সেকেন্ড ব্র্যাকেট 2:10 3:20 4:40। তার মানে হচ্ছে 2টা হচ্ছে কি, তার করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে 10, 3 কি তার করেসপন্ডিং কি, 4 কি তার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 40। এইভাবে কি ভ্যালু পেয়ার গুলো কমা দিয়ে দিয়ে লেখা থাকে। এবং অবভিয়াসলি আমরা এটা যদি দেখি যে টাইপ অফ ডি, তাহলে এটাকে ডিক হিসেবে দেখাবে। এবং এর উপরে আমরা যদি সিস্টেম ফাংশন গুলো ইউজ করি, অর্থাৎ বিল্ট ইন ফাংশন গুলো, সেটাও দেখাবে। আমি যদি লেন অফ ডি করি, মানে কতগুলো পেয়ার আছে, 1 2 3, এখানে অ্যান্সারটা 3 দেখিয়ে দেব। অবভিয়াসলি সামের কোনো মনে হচ্ছে অ্যাপারেন্টলি কোনো মানে নেই, কেননা এখানে দুরকম জিনিসপত্র আছে, কিন্তু সাম করলেও যেটা করছে এটা হচ্ছে ও কিগুলোকে ধরে সার্চ করে, অর্থাৎ 2 3 4 এগুলোর সাম করে 9 দেখিয়ে দেবে। আচ্ছা, এইবারে এই জিনিসটাকে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ, এইবার সেটা হচ্ছে আমি যদি ঠিক আগের মতোই আমি লিস্ট স্ট্রিং টিউপলের মতোই আমি ডিআইআর এর ভেতরে ডিক্ট দিয়ে দিলাম, ডিক্ট ফর ডিকশনারি, তাহলে আমাকে এক গাদা জিনিসপত্র দেখালো, এতগুলো দেখালো, কিন্তু তার সাথে এই জিনিসগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এর ডিকশনারির মেথড। যেমন একটা ডিকশনারির হয়তো কোনো একটা পেয়ারকে আমি যদি অ্যাবলিশ করতে চাই, ক্লিয়ার করতে চাই, ভয় করতে হবে, ডিকশনারিকে কপি করতে চাইলে হয়তো এটা দিয়ে করা যাবে, এটসেট্রা। কিন্তু আমি কতগুলো জাস্ট 2-1টা দেখাবো। কিজ ডিকশনারির সেটা দেখতে চাইলে কি কি কিজ আছে, হ্যাঁ, আর কি কি ভ্যালুজ আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি দেখবো। আমি আরেকবার দেখি, আমার কাছে ডিকশনারিটা আছে ডি। আমি যদি ডি ডট কিজ বলি, কিজ একটা ফাংশন, কিন্তু সেটা বেসিক্যালি ডিকশনারির জন্য, সেই জন্য সেখানে তাকে আমরা বলবো মেথড, আর মেথডটাকে ডি ডট হিসেবে লেখা রয়েছে, সুতরাং এটা হয়ে গেল অ্যাট্রিবিউট। ছিল ফাংশন, হয়ে গেল মেথড, হয়ে গেল অ্যাট্রিবিউট। তাহলে এটা করলে ও আমাকে এই কিজ গুলো দেখিয়ে দেবে, 2 3 4 9, 2 3 3 4 9, ধরো একটা এই ডিকশনারিটাই। হ্যাঁ, তো এইটা করব। আমি যদি ডি ডট ভ্যালুস দেখি, সরি, আমাকে ভ্যালুস গুলো দেখিয়ে দেবে। আমি যদি ডি ডট আইটেমস দেখি, অর্থাৎ কতগুলো আইটেমস রয়েছে, অর্থাৎ কি ভ্যালু পেয়ার হিসেবে, তাও দেখিয়ে দেবে। ওকে, আমি যদি ফর আই ইন ডি ডট আইটেমস করি, বোঝাই যাচ্ছে আমি যদি এ করি এবং প্রিন্ট অফ তার মধ্যে আই করি, আমাকে পরপর এই পেয়ার গুলো ট্রিপল আকারে দেখিয়ে দেবে। এরকম বিভিন্ন ভাবে অনেক কিছু করা যেতে পারে। আমি যদি বলি ফাইন, আমি এই ডিকশনারিটা আছে, ডিকশনারির ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিকশনারিতে কোনো নো ইন্ডেক্সিং, নো স্লাইসিং, যদিও ইচ্ছা করলেই করা যায়, কিন্তু আমি যদি বলি ডি অফ 0, এর কোনো মানে নেই, কারণ আমি, কেউ বলতে পারে এই তো 0th আইটেম, এই পুরোটা 1th আইটেম, এটা 2th আইটেম, কিন্তু ডিকশনারিটা এমন ভাবে তৈরি করা আছে, এখানে আনঅর্ডার্ড, এটাকে বলা হয় আনঅর্ডার্ড পেয়ার, অর্থাৎ পেয়ার গুলো আমি যেখানে খুশি লাগাতে পারি, আমার তাতে কিছু এসে যায় না। আমি আরেকবার দেখলে যে এরকমই দেখবো, বা অন্য কোনো কম্পিউটারে গেলে এরকম ভাবেই সাজিয়ে লিখতে তার কোনো মানে নেই। এমন হতে পারে যে এই আইটেমটা আগে লিখলো, এই আইটেমটা পরে লিখলো। আমার কাছে কথা হলো যে আমি একটা কি দেব, তার করসপন্ডিং ভ্যালুটা ফেরত পাবো, সুতরাং সেটা পেলেই হলো। সুতরাং ডিকশনারিকে যেহেতু স্লাইসিং, ইন্ডেক্সিং করা যায় না, সুতরাং একে ওই অ্যাপেন্ডও করা যায় না। আমি লাস্টে কি একটা ভ্যালু যোগ করলাম, বা কোন একটা জায়গাতে আমি ইনসার্ট করলাম, এই পয়েন্টে ইনসার্ট করলাম, আমি এইখানেই একটা পেয়ার ইনসার্ট করলাম, এর কোনো মানে নেই। সেজন্য এখানে একটা জিনিস আছে, এই জিনিসটাকে আমার দেখতে হবে, এই যে এটাকে বলে আপডেট, এই লাস্ট, এটাই আমার লাস্ট। আমি যদি বলি ডি ডট ডি, আমি যদি বলি, ও এখানে অলরেডি হয়েছিল, আমি যদি ডি ডট আপডেট, তার মধ্যে বলি আমি এই ডিকশনারিটা ছিল, এখানে আমি আরেকটা পেয়ার ইনক্লুড করতে চাই। আমি বললাম সে, আমি পেয়ারটাকে নাম দিলাম নিউ, ধরা যাক আমি বললাম নিউ করেসপন্ডিং টু, আমি বললাম 200।
একটা পেয়ার হতে পারে। ও পেয়ার, কিন্তু এটাকে পেয়ারটাকে ডিকশনারির মতো করে লিখতে হবে। এই দুখানা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমি এইটা আপডেট হয়ে গেল। দেখি কি হলো, তাহলে আমার এতগুলো এই অবধি ছিল আমার এখানে, মানে এটাই আমার এখন কি হয়ে গেল, আর তার করসপন্ডিং ভ্যালুটা হোক না কিটা আমার কাছে একটা স্ট্রিং, অন্য কি গুলো একটা করে নাম্বার, তাতে কিছু এসে যায় না। আমি যদি ডি ডট কি আবারও আমাকে এই 2 3 4 9 নিউ এইসব দেখিয়ে দেবো। তাহলে এইভাবে আমি একটা ডিকশনারিকে নিয়ে খেলা করতে পারি। এর মধ্যে প্রচুর আছে, অনেক কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা পরে দেখবো। সবকিছু তো একদিনে বলা যাবে না, সুতরাং এটা একটা জাস্ট শুরু হলো। ডিকশনারিটা আমরা কি কাজে লাগাবো, আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই আমরা তার এক্সাম্পল দেখাবো, কিন্তু আপাতত এটুকুই থাক। আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।